এমনটা কি কখনো হয়েছে যে একটা খুব জরুরি কাজ সামনে অথচ কোনোভাবেই সেটা শুরু করা যাচ্ছে না? হুম। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। একদম। কিন্তু কাজটা যেখানকার সেখানেই পড়ে আছে। এই যে কাজ ফেলে রাখার একটা অদৃশ্য দেওয়াল, একেই তো আমরা বলি দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশন। ঠিক। আর আজ আমরা এই দেয়ালটা ভাঙারই কিছু উপায় নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে ডোমিনিক ম্যানের লেখা 17 অ্যান্টি প্রোক্রাস্টিনেশন হ্যাকস বইটি। তবে আমরা শুধু কিছু হ্যাকের তালিকা দেব না। না না, আমাদের উদ্দেশ্য হলো এই কৌশলগুলোর গভীরে গিয়ে বোঝা, মানে কেন এগুলো কাজ করে আর কিভাবে এগুলো আমাদের মনের সেই খেলাটাকে বদলাতে পারে। যে খেলাটা আমাদের কাজ শুরু করতেই বাধা দেয়। চলুন এই দীর্ঘসূত্রতা নামের দৈত্যটাকে হারানোর জন্য আমাদের অস্ত্রাগারটা একটু দেখে নেওয়া যাক। শুরু করা যাক। বইটির একটা ধারণা দিয়ে শুরু করি, যা বেশ অবাক করার মতো। বলা হচ্ছে বুদ্ধিমান মানুষেরাই নাকি অনেক সময় বেশি দীর্ঘসূত্রতায় ভোগেন। এটা শোনার পর প্রথমে একটু কেমন যেন লাগে, তাই না? হ্যাঁ, স্বস্তিও লাগতে পারে, কিন্তু প্রশ্ন হলো কারণটা কি? বেশি বুদ্ধিমান হলে তো কাজ আরও সহজে করতে পারার কথা। ঠিক, এখানেই তো প্রশ্নটা। আসলে এটা একটা দারুণ প্রশ্ন, কারণ এখানেই সমস্যার মূলটা লুকিয়ে আছে। ব্যাপারটা ঠিক বুদ্ধিমত্তার নয়, বরং অতিরিক্ত চিন্তার। ওভার থিঙ্কিং। একদম। বইটাতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অনেক বুদ্ধিমান মানুষ কোনো কাজ শুরু করার আগে সেটার সম্ভাব্য সব ফলাফল, সব বাধা বিপত্তি নিয়ে এত বেশি ভাবতে শুরু করেন। যে কাজটা তাদের মনের মধ্যে একটা পাহাড়ের মতো বড় হয়ে যায়। ঠিক তাই। এটাকে বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস, মানে বিশ্লেষণ করতে করতে পঙ্গু হয়ে যাওয়া। তার মানে কাজটা নিখুঁতভাবে করার চাপ থেকেই আমাদের মনে হাজারটা যদি কিন্তু চলে আসে, আর এই অতিরিক্ত ভাবনাই কাজটাকে এত ভীতিকর বানিয়ে তোলে। আপনি একদম ধরে ফেলেছেন। এই পারফেকশনিজম আর ওভারথিঙ্কিং কিন্তু মুদ্রার এপিঠোপিট। নিখুঁত হওয়ার এই চাপই ওভারথিঙ্কিংয়ের জন্ম দেয়। তখন কাজটা আর শুধু একটা কাজ থাকে না, সেটা হয়ে যায় নিজের যোগ্যতা প্রমাণের একটা পরীক্ষা। ঠিক। আর এই পরীক্ষাও ভয়েই আমরা পিছিয়ে যাই। তাই বইটির মূল লক্ষ্যই হল এই মানসিক চক্রটাকে ভেঙে দেওয়া, বিশ্লেষণ কমিয়ে সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়ার উপর জোর দেওয়া। বেশ, তাহলে এই মানসিক পাহাড়টাকে ভাঙার প্রথম অস্ত্রটা কি? এখানে তো বইটির সবচেয়ে আকর্ষণীয় কৌশলগুলোর একটা আসছে, নেক্সট অ্যাকশন হ্যাবিট। হ্যাঁ, নেক্সট অ্যাকশন হ্যাবিট। মানে পুরো প্রজেক্টটা নিয়ে না ভেবে শুধু ভাবা যে এই মুহূর্তে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ছোট, সবচেয়ে সাধারণ কাজটা কি হতে পারে। একদম। যেমন ধরুন, বার্ষিক রিপোর্ট লিখতে হবে। এই বাক্যটা শুনলেই কেমন একটা চাপ লাগে, বিরাট ব্যাপার। এর বদলে যদি ভাবা যায় শুধু ওয়ার্ড প্রসেসরটা খুলে ফাইলটাকে একটা নাম দেব, যেমন অ্যানুয়াল রিপোর্ট ড্রাফট, কাজটা সঙ্গে সঙ্গে অনেক সহজ মনে হয়। ঠিক। আর এখানেই আমাদের মস্তিষ্কের রসায়ন নিয়ে একটা মজার খেলা হচ্ছে। যখনই আমরা এত ছোট একটা কাজও সফলভাবে শেষ করি, আমাদের মস্তিষ্ক নিজেকে পুরস্কৃত করার জন্য ডোপামিন নামে একটা রাসায়নিক ছাড়ে। আচ্ছা, ডোপামিন। হ্যাঁ, এই অনুভূতিটা আমাদের ভালো লাগা দেয় এবং মস্তিষ্ককে বলে এই কাজটা করে ভালো লেগেছে, চলো এরকম আরও করি। এইভাবেই ছোট ছোট সাফল্যের মাধ্যমে আমরা বড় কাজের জন্য মোমেন্টাম তৈরি করি। তার মানে আমরা আসলে আমাদের মস্তিষ্কের যে পুরস্কার ব্যবস্থা, সেটাকেই হ্যাক করছি। এক কথায়, হ্যাঁ, আমরা মস্তিষ্ককে একরকম ফাঁকি দিচ্ছি। বড় কাজটার ভয় না দেখিয়ে ছোট ছোট পুরস্কারের লোভ দেখিয়ে তাকে কাজে নামাচ্ছি। দারুণ। শুরু করাটাই যেহেতু সবচেয়ে কঠিন, এই কৌশলটা সেই শুরুটাকেই একদম সহজ করে দেয়। এর সাথেই তো জুড়ে দেওয়া যায় আরেকটি চমৎকার নিয়ম, 2 মিনিট রুল। হ্যাঁ, 2 মিনিট রুল। নিয়মটা খুব সোজা। যদি কোনো কাজ করতে 2 মিনিটেরও কম সময় লাগে, তাহলে অন্য কিছু না ভেবে তখনই সেটা করে ফেলা উচিত। একদম। এটা তো খুব কাজের মনে হচ্ছে, যেমন একটা ইমেলের উত্তর দেওয়া বা কাউকে একটা মেসেজ পাঠানো। হ্যাঁ, কিংবা টেবিলের ওপর পড়ে থাকা একটা বই জায়গা মতো রেখে দেওয়া। এগুলো আমরা প্রায়ই ভাবি পরে করব। আর জমতে জমতে এগুলো একটা মানসিক চাপ তৈরি করে। ঠিক ঠিক। ছোট ছোট কাজগুলো আমাদের মস্তিষ্কের র্যাম বা ওয়ার্কিং মেমোরিতে জায়গা দখল করে রাখে। যখন এরকম 10টা ছোট কাজ জমে যায়, তখন মনে হয় আমার হাতে অনেক কাজ। আচ্ছা, এই 2 মিনিটের নিয়মটা সেই মানসিক চাপ বা কগনিটিভ লোড তৈরি হতে দেয় না।
ছোট কাজগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেলে আমাদের মন বড় আর গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য অনেক বেশি ফাঁকা থাকে। কিন্তু এখানে একটা ঝুঁকি নেই, মানে আমরা কি শুধু এই ছোট ছোট সহজ কাজগুলো করেই দিনটা পার করে দেওয়ার একটা অজুহাত খুঁজে নিতে পারি? এটা একটা অসাধারণ প্রশ্ন। ধরুন, বড় রিপোর্টটা না লিখে সারাদিন শুধু 2 মিনিটের ইমেলের উত্তর দিয়ে গেলাম, আর দিন শেষে নিজেকে বোঝালাম যে আমি খুব প্রোডাক্টিভ ছিলাম। এটা একটা খুব বাস্তবসম্মত ঝুঁকি, আর এই নিয়মটার ভুল প্রয়োগ হলে ঠিক এটাই হতে পারে। তাই মনে রাখতে হবে 2 মিনিট রুল হলো প্রধান কাজের আগের প্রস্তুতি। আচ্ছা, মূল কাজের প্রস্তুতি। হ্যাঁ, এর উদ্দেশ্য হলো মনোযোগ নষ্ট করার মতো ছোট ছোট বিষয়গুলোকে পথ থেকে সরিয়ে দেওয়া, যাতে আমরা আসল কাজে মনোযোগ দিতে পারি। এটা মূল খাবার নয়, এটা হলো টেবিল পরিষ্কার করার মতো, যাতে স্পষ্টভাবে খাওয়া যায়। বেশ, তাহলে আমরা কাজকে ছোট করে ফেললাম, শুরুও করে দিলাম। এরপরের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের মনোযোগ। মনোযোগ, ঠিক। কাজ শুরু করার 5 মিনিটের মাথায় ফোনের নোটিফিকেশন বেজে উঠল বা অন্য কোনো চিন্তা মাথায় চলে এলো। এই মনোযোগের অভাবের সাথে লড়ার উপায় কি? এই গতিটা একবার তৈরি হলে তাকে ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। আর এখানেই বইটির একটি দারুণ কৌশল হলো এয়ারপ্লেন ডের ধারণা। এয়ারপ্লেন ডে? হ্যাঁ, ঠিক যেমন প্লেনে থাকার সময় আমাদের মনোযোগ অন্যদিকে যাওয়ার সুযোগ খুব কম থাকে, কারণ ইন্টারনেট থাকে না বা সংযোগ বিচ্ছিন্ন থাকে। তেমনি ইচ্ছাকৃতভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে সব ধরনের মনোযোগ বিঘ্নকারী বিষয় থেকে দূরে সরিয়ে নেওয়া। একদম। তার মানে কি আক্ষরিক অর্থেই ফোনের ফ্লাইট মোড অন করে দেওয়া? হ্যাঁ, ফোনের ইন্টারনেট বন্ধ রাখা, সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে কিছুক্ষণের জন্য লগ আউট করা বা কম্পিউটারে ইমেল ক্লায়েন্ট বন্ধ করে রাখা। এটা তো শুধু প্রযুক্তি থেকে দূরে থাকা নয়। না, এটা নিজের সাথে একটা চুক্তি করা যে আগামী 1 ঘন্টা আমি শুধু এই কাজটাই করব, আর কিছু না। এই কৃত্রিমভাবে তৈরি করা বিচ্ছিন্নতা গভীর মনোযোগে কাজ করার জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করে। মনোযোগ ধরে রাখার জন্য বইটিতে টাইম ব্লক আর মাইক্রো কোটা ব্যবহারের কথাও বলা হয়েছে। এই দুটো কি একই জিনিস? দুটো কিছুটা আলাদা এবং ভিন্ন ধরনের কাজের জন্য উপযোগী। টাইম ব্লক মানে হলো দিনের একটা নির্দিষ্ট সময়, ধরুন সকাল 10টা থেকে 11টা, শুধু একটা কাজের জন্যই উৎসর্গ করা। ক্যালেন্ডারে ব্লক করে রাখার মতো। ঠিক তাই, ওই 1 ঘন্টায় অন্য কোনো কিছুতে মনোযোগ না দেওয়া। এটা আমাদের একটা কাঠামো দেয় এবং পার্কিনসনের সূত্রকে ভাঙতে সাহায্য করে। পার্কিনসনের সূত্র? হ্যাঁ, ওই যে একটা সূত্র আছে, যে কোনো কাজ ততটাই সময় নেয় যতটা সময় তার জন্য বরাদ্দ করা হয়। 1 ঘন্টার ব্লক তৈরি করলে আমরা ওই 1 ঘন্টার মধ্যেই কাজটা শেষ করার জন্য একটা তাগিদ অনুভব করি। আচ্ছা, বুঝতে পেরেছি। আর মাইক্রো কোটা, ওটা কখন কাজে লাগে? মাইক্রোকোটা হলো অনেক দীর্ঘ এবং বড় প্রজেক্টের জন্য, যেমন ধরুন একটা বই লেখা বা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। এক্ষেত্রে 1 ঘন্টার টাইম ব্লকও অনেক বড় মনে হতে পারে। মাইক্রোকোটা বলে সময়ের দিকে না তাকিয়ে খুব ছোট একটা পরিমাণগত লক্ষ্যের দিকে তাকাও। যেমন, আমি আজ বইটার 100টা শব্দ লিখব, বা আমি এই অধ্যায়ের মাত্র 2টো পৃষ্ঠা পড়ব। ও আচ্ছা, তার মানে এখানে লক্ষ্যটা সময় নয়, বরং কাজের একটা খুব ছোট অংশ শেষ করা। এটা তো বেশ কার্যকর হতে পারে, কারণ 100 শব্দ লেখা বা 2টো পৃষ্ঠা পড়ার কথা ভাবলে খুব একটা ভয় লাগে না। ঠিক তাই, এতে নিয়মিত অগ্রগতির একটা অনুভূতি পাওয়া যায়, যা আমাদের উৎসাহিত করে। এই ধারণাটা বিখ্যাত পোমোডোরো টেকনিকের মতোই। হ্যাঁ, ওটার কথা শুনেছি। তবে পোমোডোরোতে সময়কে ছোট ভাগে ভাগ করা হয়, আর এখানে কাজের পরিমাণকে ছোট ভাগে ভাগ করা হচ্ছে। দুটোই মস্তিষ্ককে একটানা কাজ করার ক্লান্তি থেকে বিশ্রাম দেয়। এই সব কৌশল তো দারুণ, কিন্তু এগুলো কাজ করার জন্য আমাদের কাজের তালিকা বা টু ডু লিস্ট তৈরির পদ্ধতিও তো ঠিক হতে হবে, তাই না? অবশ্যই। বইটিতে একটা টেস্টি টু ডু লিস্ট বানানোর কথা বলা হয়েছে। শব্দটা বেশ মজার। এর মানে কি? এর মানে হলো কাজগুলোকে এমনভাবে লেখা যা পড়েই মনে হবে এটা এখনই করে ফেলা সম্ভব। ঠিক যেমন কোনো সুস্বাদু খাবার দেখলে খেতে ইচ্ছে করে। আমাদের মস্তিষ্ক অস্পষ্টতাকে ঘৃণা করে। অস্পষ্টতা? হ্যাঁ, যখন আমরা লিখি মিটিংয়ের ব্যবস্থা করা, তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়, কারণ এর মধ্যে অনেকগুলো ধাপ আছে। কার সাথে মিটিং, কেন মিটিং, কখন সময় পাওয়া যাবে, ইমেল লেখা ইত্যাদি। এই অস্পষ্টতাই দীর্ঘসূত্রতার জন্ম দেয়। তাহলে মিটিংয়ের ব্যবস্থা করার বদলে কি লেখা উচিত? এর বদলে যদি লেখা হয় ববকে মিটিংয়ের সম্ভাব্য সময় জানতে চেয়ে ইমেল করা, তাহলে কাজটা অনেক বেশি সুনির্দিষ্ট এবং সহজ মনে হয়। এটা একটা মাত্র ধাপ,
মস্তিষ্ক পরিষ্কারভাবে বুঝতে পারে তাকে ঠিক কী করতে হবে। একদম। এই ছোট্ট পরিবর্তনটাই একটা কাজ শুরু করার ক্ষেত্রে আকাশ-পাতাল তফাৎ গড়ে দিতে পারে। এই সবগুলো কৌশল আলোচনা করার পর মনে হচ্ছে এর মূলে রয়েছে একটা বড় মানসিকতার পরিবর্তন। কৌশলগুলো হলো হাতিয়ার, কিন্তু যুদ্ধটা তো জিততে হবে আমাদের মনে। আপনি একেবারে আসল জায়গায় পৌঁছে গেছেন। আর সেই মানসিকতার পরিবর্তনের সবচেয়ে বড় দিকটি হল বইটির অন্যতম একটি মূল বার্তা। ডান ইজ বেটার দেন পারফেক্ট। ঠিক। অর্থাৎ একটা কাজ নিখুঁতভাবে করার অপেক্ষায় ফেলে না রেখে সেটিকে কোনোভাবে শেষ করাটা অনেক বেশি জরুরি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক সময় আমরা কাজটা শুরুই করি না, কারণ আমাদের ভয় লাগে যে আমরা হয়তো এটাকে যথেষ্ট ভালোভাবে করতে পারবো না। আমরা একটা নিখুঁত মুহূর্ত, নিখুঁত পরিকল্পনা বা নিখুঁত ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকি, আর কাজটা পড়েই থাকে। আর এখানেই পুরো চক্রটা আবার ফিরে আসে। এই নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা থেকেই জন্মায় অতিরিক্ত চিন্তা বা ওভারথিঙ্কিং। আর সেই ওভারথিঙ্কিং আমাদের পঙ্গু করে দেয়। তাই ডান ইজ বেটার দ্যান পারফেক্ট মানসিকতাটা আসলে ওভারথিঙ্কিংয়ের চক্র ভাঙার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাপ। একদম। একবার ভাবুন, একজন শিল্পী যদি নিখুঁত ছবির অপেক্ষায় বসে থাকে, তার ক্যানভাসটা সারা জীবন সাদাই থেকে যাবে। কিন্তু সে যদি একটা মোটামুটি স্কেচও করে ফেলে, সেটার উপর ভিত্তি করে সে পরবর্তীতে সেটাকে আরও সুন্দর করে তুলতে পারবে। শুরু করাটা জরুরি। তার মানে বইটির মূল বার্তা হল অতিরিক্ত বিশ্লেষণ আর নিখুঁত হওয়ার চিন্তা বাদ দিয়ে কাজকে ছোট ছোট বাস্তবসম্মত ধাপে ভেঙে মনোযোগ দিয়ে অল্প অল্প করে এগিয়ে গেলেই দীর্ঘসূত্রতার চক্র ভাঙা সম্ভব। এটা কোনো জাদুমন্ত্র নয়। না, একদমই নয়, বরং কিছু সাধারণ অভ্যাস তৈরির বিষয়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দীর্ঘসূত্রতা কাটানোর কয়েকটি চাবিকাঠি পেলাম। প্রথমত, পুরো কাজ নিয়ে আতঙ্কিত না হয়ে শুধু পরের ছোট পদক্ষেপটাই মনোযোগ দেওয়া। নেক্সট অ্যাকশন হ্যাবিট। দ্বিতীয়ত, যে কাজ করতে 2 মিনিটের কম সময় লাগবে সেটা জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গে করে ফেলা, যাতে মানসিক চাপ কমে। তৃতীয়ত, মনোযোগের জন্য ইচ্ছাকৃতভাবে নিজেকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করা, মানে ওই এয়ারপ্লেন মোডের মতো। আর চতুর্থত, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজটাকে নিখুঁত করার চেয়ে শেষ করার উপর বেশি গুরুত্ব দেওয়া। এই কৌশলগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো কোনো জটিল তত্ত্ব নয়, বরং দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো খুব সাধারণ কিছু অভ্যাস। এগুলো শুরু করার জন্য খুব বেশি মানসিক শক্তির প্রয়োজন হয় না। কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলোই একসঙ্গে হয়ে দীর্ঘমেয়াদে বড় ফলাফল এনে দিতে পারে। ঠিক। দীর্ঘসূত্রতা একটা অভ্যাসের চক্র, আর এই কৌশলগুলো সেই পুরনো চক্র ভেঙে নতুন উৎপাদনশীল অভ্যাস তৈরি করতে সাহায্য করে। এটা রাতারাতি হবে না, কিন্তু চর্চা করলে অবশ্যই সম্ভব। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। আমাদের জীবনে এমন কোন গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমরা কেবল নিখুঁতভাবে করার অপেক্ষায় দিনের পর দিন ফেলে রেখেছি? ভাবার মতো প্রশ্ন। এমন কোনো স্বপ্ন বা প্রজেক্ট যা শুধু মোটামুটিভাবে শুরু করে দিলেই হয়তো এতদিনে অনেকটা এগিয়ে যেত?